স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। শুরুতেই জানাবো শিরোনাম। বিশ্বব্যাংকের করোনা প্রকল্পে অনিয়ম, ৬০,০০০ টাকার বেড কিনতে ৩,৩০,০০০ টাকা। রাখাইনে চলমান সেনা অভিযানে বন্ধ রোহিঙ্গা প্রত্যাবাসন, চীনের সহযোগিতা চাইবে ঢাকা। কালিয়াকৈরে ৪ ঘন্টা ধরে পুড়ল এফবি ফুটওয়্যার কারখানা, হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্বব্যাংকের করোনা প্রকল্পের ৬০,০০০ টাকার হাসপাতাল বেড কেনা হয়েছে ৩,৩০,০০০ টাকায়। ঠিকাদার বলছে বেশি দামে কেনার দায় প্রকল্প কর্মকর্তাদের, আর বেশি দামে বিক্রি করা তাদের দক্ষতা। বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের এড়িয়ে চলছেন প্রকল্প কর্মকর্তারা। প্রকল্প কার্যালয়ে বসেই ফোনে জানান অফিসে নেই। অবশেষে ওই অফিসেই ধরা পড়েন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায়। মহাখালীর ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে বিশ্বব্যাংকের করোনা প্রকল্প থেকে ২২০টি বেড কেনা হয়েছে প্রায় ৫ কোটি টাকায়। চীনা প্রতিষ্ঠান জিয়াংশু মেডিকেল ইকুইপমেন্টের তৈরি এসব বেড। কেনাকাটার চুক্তিপত্রে দেখা যায় 5 ফাংশনের এক একটি বেড ৩,৩০,০০০ আর 3 ফাংশনের বেডের দাম ধরা হয়েছে ১,৯৫,০০০ টাকা। এই বেডগুলোর ছবি সহ চীনা কোম্পানি জিয়াংশুকে ইমেইল করলে তারা উত্তরে জানায় এক একটি 5 ফাংশন বেড $৪৮৫ অর্থাৎ ৪১,০০০ টাকা, আর 3 ফাংশন বেডের দাম $৩৭৯ বা ৩২,০০০ টাকা। এর সঙ্গে শিপিং চার্জ বা অন্যান্য ব্যয় যুক্ত হলেও প্রতিটি বেডের মূল্য ৫০ থেকে ৬০,০০০ টাকার বেশি হওয়ার কথা না। আমি যে দাম বেশি নিয়ে দিতে পারি সেটা আমার ক্রেডিট, আমার বেশি দাম আমি নিতে চাই। ডিপার্টমেন্ট কেন কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। চুক্তিপত্রে দেখা যায় দর যাচাই কমিটিতে তৎকালীন প্রকল্প পরিচালক ইকবাল কবির ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম ছাড়া অন্য কারো স্বাক্ষর নেই। এ নিয়ে কথা বলতে ইকবাল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে ডাক্তার ইকবাল কবিরকে প্রকল্প ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সহকারী প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের খোঁজে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে তাকেও পাওয়া যায়নি। এখন আমি এই মুহূর্তে আমি ডিএস এর সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করব। আর বর্তমান প্রকল্প পরিচালক ও অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার কাজী শামীম হোসেন জানান তিনি অসুস্থ থাকায় অফিসে যাননি। তিনি প্রকল্প অফিসের ঠিকানাও জানেন না। এগুলো তো সব আগের পিডির আমলের কয়েকটি, তো এটা আমি প্রকিউরমেন্ট কনসালটেন্টের সাথে কথা বলে পরে আপনাকে জানাবো। হ্যাঁ, মহাখালীর ডিওএইচএস এ গিয়ে বোঝার উপায় নেই যে এটাই ইআরপির প্রকল্প কার্যালয়। ৩০ মিনিট পর খুলল দরজা। যিনি প্রকল্প অফিসে চেনেন না সেই কাজী শামীম হোসেনকে পাওয়া গেল ভেতরেই। কিন্তু ততক্ষণে পেছনের দরজা দিয়ে সটকে পড়েন সহকারী প্রকল্প পরিচালক ডাক্তার সাইফুল। এটা তো বলতে পারবো না কেন পালিয়ে গেলেন, কারণ উনি তো আগেই বলছে যে আমার মিটিং আছে স্বাস্থ্য অধিদপ্তরে। কোনো তথ্য না দিয়ে চলে যান বর্তমান প্রকল্প পরিচালকও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ইআরপি নিয়ে আলাদা তদন্ত করবে না তারা। যেটা অলরেডি দুর্নীতি দমন কমিশন, এটার বিরুদ্ধে ওরা অভিযোগ পেয়ে অভিযোগের বিরুদ্ধে ওরা ইনভেস্টিগেশন করছে। আমাদের আলাদা করে করার তো কিছু নাই। করোনা মোকাবিলায় বিশ্ব ব্যাংকের ১১০০ কোটি টাকার প্রকল্প ইআরপি। করোনায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং একেবারে তৃণমূল পর্যন্ত স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে বিশাল পরিকল্পনা ছিল সরকারের। এই করোনা কালে এ পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকারও বেশি কেনাকাটা করা হয়েছে। এই কেনাকাটায় উঠেছে বড় ধরনের অনিয়মের অভিযোগ, আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা সবাই এখনও ধরাছোঁয়ার বাইরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব। স্বাগত অধ্যাপক রশিদী মাহবুব। স্বাস্থ্য খাতের কেনাকাটা নিয়ে দুর্নীতি সবসময় অভিযোগ ছিল, মহামারীর সময়ে সেটা আরও বেশি মহামারী আকারে সামনে এসেছে। দুর্নীতি স্বাস্থ্য খাতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকছে কেন? এটার থেকে বের হয়ে আসতে না পারার কারণ কি মনে করেন? দুর্নীতি তখনই করে যখন সুযোগ থাকে। দুর্নীতি মুক্ত সমাজ তো এটা না, সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পাইলে দুর্নীতি তারা করবে। এবং সেটার থেকে প্রিভেন্ট করার জন্য যেই প্রক্রিয়াগুলো দরকার সেই প্রক্রিয়াগুলো আমরা করছি না। যেমন আপনি যেটা বললেন, ও কেনাকাটা করলো, এই টাকাটা তো বাইরের সোর্সের, তাদেরও কিন্তু একটা ব্যাপার আছে সেই টাকাটা মানে দেওয়া না দেওয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের সাথে কি কথা কইছে সেগুলো আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু অসঙ্গতিগুলো এখানে আপনারা তুলে ধরেছেন। এই অসঙ্গতির দায়ভার নিশ্চয়ই যে সই করছে তার। এবং সেখানে আমি আবারও বলবো যে স্বাস্থ্য খাতের যে অসঙ্গতি, দুর্নীতি, এগুলো তো অনেক দিন থেকে আছে, আমি এটাকে ছোট করে দেখছি না। এবং মহামারী এবং দুর্ভিক্ষের সময় যখন এভরিবডি ইজ বিজি টু সলভ দিস প্রবলেম, এগুলো কিন্তু বাড়ে। এর কৈফত কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ইয়েদেরকে দিতে হবে, কারণ তাদের রেসপন্স ছাড়া এটা এককভাবে সে তো করতে পারেও না, করার ইখতিয়ারও তাদের নাই। তা আমি জানি না আপনারা যেই ফ্রেমে এটা এনেছেন সেই ফ্রেমে অলরেডি দুর্নীতি দমন কমিশন তো সেটা চেষ্টা করছে টু ফাইন্ড ইট আউট। এখন দাম বেশি কম, যাচাই বাছাই, এগুলো তো। আর আপনি আরেকটা বললেন যে কন্ট্রাক্টর বলছে সে লাভ করবে, কারণ ব্যবসার প্রথম লক্ষ্যই হচ্ছে লাভ করা, সুতরাং সে লাভ করবে, এটাও তো কোনো ব্যাপার না। কিন্তু বেশি লাভ আবার অনৈতিকতারও ব্যাপার আছে। তা আমার যেটা ধারণা যে প্রথম হচ্ছে যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এক্স্যাক্টলি রেসপন্সিবিলিটিটা কে সেটাকে বের করা, তারপরে যারা দায়ী তাদের উপরে এটা বর্তানো। থার্ড হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে অনিয়মগুলো চলে আসছে যুগ যুগ ধরে, সেই অনিয়মগুলোকে কিভাবে এটাকে একটা সুস্থ পথে আনা যায় তার কিন্তু আপনার দর্শনটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই দিতে হবে। কারণ যারা ডিজি বা ডাইরেক্টর তারা কিন্তু ফিল্ড অফিসার, দে হ্যাভ টু ডু ইমপ্লিমেন্ট দ্য কি বলে যে প্ল্যানিং অ্যান্ড ডিসিশন অফ দি মন্ত্রণালয়। এগুলো নিয়ে আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট আই মাস্ট সে এদেশের মিডিয়া কারেক্টলি অনেক জিনিস তুলে এনেছে, সেই জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং যারা এখন এটা দায়ী অভিযুক্ত তাদেরকেও এখানে আপনার যথাযথ কর্তৃপক্ষের কাছে এর জবাবদিহিতা দিতে হবে। মিডিয়া যখন তাদের পিছনে ছোটে বা মিডিয়া যখন তাদেরকে বলে, মিডিয়ার কাছে অনেক সময় অনেক কথা তারা বলতেও পারে না। এটা আমার কাছে মনে হচ্ছে মিডিয়া ইজ অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্টস, কিন্তু সেই ফ্যাক্টসটা ওই ব্যক্তির কাছ থেকে যখন আনতে যায় তখন সে আনইজি ফিল করে এবং তার পক্ষে বলা অনেক সময় অসুবিধা হয়। যেটা আমরা মনে করি যে আমরা রিজেন্টের ব্যাপারে দেখেছি কিংবা আপনার ওই মানে টেস্টের ব্যাপারে দেখেছি। অধ্যাপক রশিদী মাহবুব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধীর গতিতে চলছে 7 সংসদ সদস্যের অবৈধ সম্পদের অনুসন্ধান। 1 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মাত্র 2 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অন্যদের সম্পদের খোঁজ খবর নেওয়া হলেও কারো কাছেই চাওয়া হয়নি সম্পদের হিসাব। ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালে নাম আসে 5 সংসদ সদস্যের। একই বছর 18 সেপ্টেম্বর এদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক, যাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নারায়ণগঞ্জ 2-এর নজরুল ইসলাম বাবু, ভোলা 3 আসনের নুরুন নবী চৌধুরী শাওন এবং বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এদের মধ্যে শুধু সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে ডেকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি কয়েকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বা বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU সহ কয়েকটি প্রতিষ্ঠানে সম্পদের তথ্য চাওয়া হয়েছে। তবে দুদক বলছে পর্যায়ক্রমে ডাকা হবে বাকিদেরও। হয়তো যার কেসটি আগে
গ্রহণ করা হয়েছে সে তার ব্যাপারে একটু অগ্রসর বেশি হয়েছে, অথবা পরিস্থিতির কারণে কোনোটা একটু অগ্রসর হয়েছে, কোনোটা একটু পিছনে আছে, তবে ব্যবস্থা মোটামুটি একই রকম। অনেক মামলায় দুদক দ্রুত কাজ করলেও সংসদ সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্নীতি রোধে রাজনৈতিক বা সামাজিক পরিচয়কে আমলে না নিয়ে দুদকের কাজ করা উচিত বলে মনে করছে টিআইবি। কোনো প্রকার প্রভাব বা করুণার ঊর্ধ্বে থেকে যদি দুর্নীতি দমন কমিশন তার দায়িত্ব যথাযথ পালন করতে পারেন, তাহলে অবশ্যই এটা দেশবাসীর জন্য সুসংবাদ হবে। এবছর ফেব্রুয়ারিতে লক্ষ্মীপুর ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের অবৈধ সম্পদ খোঁজা শুরু করে দুদক। একই অভিযোগে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতন মামলার আরেক আসামি মাইনুদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে মামলার 3 আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এছাড়া নির্যাতিতা ওই নারীর সাথে দেখা করেছে ঢাকার একটি প্রতিনিধি দল। 2 দিনের রিমান্ড শেষে নারী নির্যাতন মামলার আসামি মাইনুদ্দিন সাহেবকে আদালতে তোলা হয়। জেলার 2 নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস.এম. মোসলে উদ্দিন মিজান 164 ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই মামলার আরও আসামিরা রিমান্ডে আছে। আমরা আশা রাখি যে তাদের রিমান্ড শেষেও তারাও হয়তো 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে। মামলাটির অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা রাখি যে এই মামলাটিতে আমরা অতি দ্রুত ন্যায় বিচার দিতে পারবো নির্যাতিতাকে। এদিকে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই। তাদের সাথে ছিল 3 আসামি বাদল, কালাম ও সাজু। বিবস্ত্র করে নারীকে নির্যাতন ও ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার 2 মামলার তদন্ত করছে পিবিআই। এছাড়া নির্যাতিত ওই নারীর সাথে দেখা করেছেন ঢাকার একটি নারী প্রতিনিধি দল। পরে নোয়াখালী প্রেস ক্লাবে আন্দোলনকারীদের সাথে মত বিনিময় করেন তারা। আমাদের পক্ষ থেকে জানাতে চাই যে উনি একা নন, আমরা পাশে আছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত দোষী যারা তাদের শাস্তি না হয়। এ ঘটনার প্রতিবাদে জেলার প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের চান্দগাঁওয়ে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে 5 দিন এবং অন্য 7 জনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম খায়রুল আমিনের আদালত এই আদেশ দিয়েছেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ রিকশায় চান্দগাঁও পৌঁছলে 8 থেকে 10 জন দুষ্কৃতকারী তার পথ রোধ করে। পরে তাকে একটি গলিতে নিয়ে যাওয়া হয়, সেখানে তার উপর নির্যাতন চালায় অভিযুক্তরা। খবর পেয়ে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় 10 জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেন ওই নারী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 1 স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আজও রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে বেশ কয়েকটি সংগঠন। এসব কর্মসূচিতে উঠে আসে নারী বান্ধব সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান। বিকেলে শহীদ মিনারে ধর্ষণ বিরোধী সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের প্রতিবাদ জানান। দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে বলে মন্তব্য করে এই অবস্থার পরিবর্তনের দাবি জানান তারা। এদিকে সন্ধ্যায় শাহবাগে সড়ক অবরোধ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তারা। ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে তার সরকারি বাসভবনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, আনা হয়েছে বিচারের আওতায়।
ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অনিয়ম রুখতে যে সত্যি অভিযান সরকার পরিচালনা করছে তা কারো দাবির প্রেক্ষিতে নয়, সব প্রণোদিত হয়েই করেছে বলেও জানিয়েছেন তিনি। এ সকল নির্বাচনে জয়ের প্রস্তুতি এখন থেকে গ্রহণ, অফিসে জমা দিতে হবে, স্থানীয় সরকার কাজ করবেন। আমি সবাইকে পরিষ্কারভাবে দলে ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে আপনাদের সজাগ থাকতে হবে। সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে। রাজধানীর কামরাঙ্গীর চরে ব্যাংক কর্মচারী সেলিনা খানমকে হত্যার ৮ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিজের ছেলে বিপ্লব ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে সেলিনার স্বামী। পুলিশ বলছে হত্যা মামলার আসামি শনাক্ত হয়েছে, শিগগিরই গ্রেপ্তার হবে। সাবেক ব্যাংক কর্মকর্তা ওবায়দুল্লাহর প্রথম স্ত্রী মারা যায় গত বছর। পরে নিজের শেলিকা ব্যাংক কর্মচারী সেলিনা খানমকে বিয়ে করেন। সেটা মেনে নিতে পারেনি ওবায়দুল্লাহর প্রথম ঘরের সন্তানরা। জার্মান প্রবাসী ছেলে বিপ্লব তালাক দিতে বললেও রাজি হননি ওবায়দুল্লাহ। তার অভিযোগ, এ কারণে সেলিনাকে হত্যার হুমকি দিত বিপ্লব। যখন আমার বাবা বিয়ে করে বা আমরা যখন জানতে পারি তখন আমরা মেনে নিই, কিন্তু ওটা নিয়ে আমার ভাই ক্ষিপ্ত ছিল। আমার ভাইকে কোনোভাবে আমরা বুঝাইতে পারি না, কোনো অবস্থাতে তাকে লাইনেও আনতে পারি না যে ভাই এটা ঠিক, এটা আপনার করা ঠিক না, ভাই করেন না। গত ২ অক্টোবর বাড়ি ভাড়া নিতে এসে ২ যুবক সেলিনাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিলে মারা যান সেলিনা। স্বামী ওবায়দুল্লাহর অভিযোগ, ওই ২ যুবক বিপ্লবেরই ভাড়াটে খুনি। আমার পারিবারিক থেকেই এই এটা ঘটাইছে, তবে এই সন্ত্রাসীরা এরা লোক এসে ভাড়াইছে। আমি তো আমার পাবো না, দৃষ্টান্তমূলক শাস্তি আমি আমার জীবন দশা দেখে যেতে চাই। পুলিশ বলছে ওই দুজনের একজন নিজেকে চাঁদপুরের বাসিন্দা ফয়সাল বলে পরিচয় দেন, কিন্তু এরকম কাউকে খুঁজে পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করি। আসলে বাদী বলতেছে তারা যার উল্লেখ করছে তার ছেলেকে সন্দেহ করতেছে। তার সার্বিক বিষয় নিয়ে আমরা তদন্ত করছি, তদন্তের প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে। এখনও মামলার আসামি আমরা অ্যারেস্ট করতে পারিনি, তো চিরে অ্যারেস্ট হবে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরেই এই হত্যা, তবে বিপ্লবের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের মামলায় ১১ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এছাড়া বালুখালী ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ আরও ৪ জনকে আটক করে তারা। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, কুতুপালং ক্যাম্প এবং আশপাশের ক্যাম্পে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ক্যাম্পে গত ১ সপ্তাহ ধরে সংঘর্ষ, গোলাগুলি এবং হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে ২ দল রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গত সপ্তাহে নিহত হয়েছেন ৬ জন, আহত হয়েছে অনেকেই। এদিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ধারালো অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা ক্যাম্পে অস্থিরতা তৈরি করছিল বলে খবর পায় পুলিশ। মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের কারণে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে না। দেশটির নির্বাচনের পর আলোচনার টেবিলে বসার জন্য নেপিদোকে চাপ দেয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এজন্য চীনের সহযোগিতা চাওয়া হবে বলে জানান তিনি। নভেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও অস্থির মিয়ানমার। স্থানীয়দের অভিযোগ, রাখাইন ও এর আশেপাশে বেশ কয়েকটি গ্রামে আবারও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির পরিবর্তে পরিস্থিতি আরও ঘোলাটে করছে মিয়ানমার। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া। মিয়ানমার মিলিটারি যদি টিকে থাকতে হয়, অন্য কথায় ইয়ঙ্গনের যে মিলিটারি বা বার্মান মিলিটারি, সেটা যদি টিকে থাকতে হয়, তাহলে তার সবসময় এই ধরনের অভিযান, যুদ্ধ, এই ধরনের জিনিস করেই তার থাকতে হবে। রাখাইন প্রদেশে আপনার টাটমাদাও যে সিকিউরিটি নাকি বলে ক্লিয়ারেন্স অপারেশনস করছে, তো সেইটা একটু মনিটর করার বিষয় আছে এবং এর মাধ্যমে আমরা যাতে উই ডোন্ট গেট কট অফ গার্ডেড
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বছরে বাংলাদেশ মিয়ানমারের 2টি বৈঠক হওয়ার কথা, কিন্তু গত 3 বছরে হয়েছে 4টি। পররাষ্ট্র সচিব জানান, আলোচনায় বসতে এখন নির্বাচনের অজুহাত দেখাচ্ছে নেপিদো। কন্টিনিউ টু পারসু ইট, এবং মেবি ইলেকশনের পরে আমরা আরও জোর করে ইয়ে করার মানে আমাদের ইয়ে করবো, এবং চায়নাকেও আমরা বলবো যে তোমরা আমাদেরকে সাহায্য করো সো দ্যাট মিয়ানমার ক্যান মেক আপ দেয়ার মাইন্ড। এর আগে 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 8.5 লাখ রোহিঙ্গা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের কালিয়াকৈরের জুতার কারখানার আগুন। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেলে উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেডের জুতা তৈরির কারখানার ভবনে আগুন লাগে। ওই ভবনের একপাশে জুতা তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক রাখা ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই শ্রমিকরা তাড়াহুড়ো করে কারখানা থেকে বেরিয়ে যান। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ফায়ার সার্ভিস কি বলেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং কি কারণে আগুন লেগেছিল নির্দিষ্টভাবে জানতে পেরেছেন কিনা, এবং ভেতরে কেউ ছিলেন কিনা বা কেউ হতাহত হয়েছিলেন কিনা? দেখুন, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যে গাজীপুরের কালিয়াকুরের উলুসারা এলাকায়, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এফবি ফুটওয়্যারের। আমরা এখানে আসার পরে কিন্তু কারখানার ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছি, কিন্তু এই কারখানাটির যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে আমাদেরকে কারখানার ভিতরে আমাদের কোনো গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেয়নি, যার কারণে আসলে আমরা ফায়ার সার্ভিসের যে কর্মীরা কারখানার ভিতরে অগ্নি নির্বাপনের জন্য কাজ করছে তাদের সাথে আসলে আমরা সামনাসামনি কথা বলতে পারিনি। তবে আমরা ফায়ার সার্ভিসের সদর দপ্তর সহ বিভিন্নভাবে বিভিন্ন সূত্র থেকে আমরা কথা বলার চেষ্টা করেছি। সেখান থেকে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে এখানে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথমে 3টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এরপরে ডিপিদের সহ আশপাশ থেকে বিভিন্ন ফায়ার সার্ভিসের যে স্টেশনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সেই ইউনিট কিন্তু সর্বশেষ 8টি ইউনিটে পরিণত হয়। তারপরে তারা কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি নিভেনি। ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আগুনটি যেন যেখানে লেগেছে সেখানে এই যেন সীমাবদ্ধ থাকে এবং সেখান থেকে যেন আগুনের তীব্রতা কমিয়ে এনে যেন তারা ডাম্পিং এ যেতে পারেন। এবং এই কারখানাটিতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কিন্তু ভিতরে উৎপাদন চলছিল বলে আমরা জানতে পেরেছি, এবং এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এই ব্যাপারে কিন্তু আমরা ফায়ার সার্ভিস বা কারখানা কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। তবে আমি কিন্তু এখানে একজন স্বজনকে পেয়েছিলাম, তিনি দাবি করেছেন যে তার বোন এই কারখানাটিতে আউটপুট সেকশনে কাজ করতেন। তিনি ঘটনার পর থেকে তার বোনের যে ফোন নাম্বার রয়েছে সেখানে তিনি 3বার ফোন দিয়েছেন, এরপরে তার বোনের ফোন নাম্বারটি বন্ধ পেয়েছেন এবং তিনি কিন্তু তার বোনের কোনো সন্ধান পাচ্ছেন না বলে তিনি আমাদেরকে দাবি করেছেন। এছাড়া কিন্তু আমরা এখন পর্যন্ত ঠিক ওইভাবে কোনো নিখোঁজদের যে স্বজন রয়েছে তাদেরকে আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাইনি। ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনের যাবতীয় কাজ শেষ হলে ধারণা করা হচ্ছে যে তারা আমাদের সাথে কারখানার বাহিরে এসে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করবে। আমরা কারখানার যে নিরাপত্তা কর্মী রয়েছে তাদের কাছে অনুরোধ করেছিলাম কারখানার ভিতরে প্রবেশের জন্য, তারা কিন্তু আমাদেরকে প্রবেশ করতে দেয়নি, যার কারণে মূলত কারখানার ভিতরে কি হচ্ছে বা আগুনের তীব্রতা কেমন ছিল সেই বিষয়টি কিন্তু আমরা সচক্ষে দেখতে পারিনি। তবে আমরা নিশ্চয়ই ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সৌদি ফেরার টিকিট মিললেও ভোগান্তি পুরোপুরি কাটছে না প্রবাসীদের। ভিসা ও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে নবায়নের কথা থাকলেও বাড়তি টাকা আদায়ের অভিযোগ করছেন তারা। এছাড়া টিকিট পাওয়ার পর করোনার পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না বলে দাবি তাদের। টোকেন পদ্ধতি থেকে সরে আসার পর সৌদি এয়ারলাইন্সের টিকিট দেওয়ার ক্ষেত্রে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। 30 অক্টোবর পর্যন্ত ভিসা ও ইকামার মেয়াদ আছে এমন 250 জনকে শনিবার টিকিট দেয়া হয়, তবে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানা হয়নি। সেই সঙ্গে ভিসা ইকামা নবায়ন নিয়ে এখনও জটিলতা পোহাচ্ছেন প্রবাসীরা। আমি এজেন্সির মাধ্যমে আমার থেকে 30 তারিখে ডেট বাড়াচ্ছে, 80,000 টাকা নিয়ে গেছে। এখন যে আমরা খবরে শুনতেছি অটো বাড়ছে, অটো বাড়লে তো আমাদের টাকাটা কেমন নিল? আজ পর্যন্ত কারো হয়েছে না। যদি এম্বাসি যাই তাহলে বলে 40,000 টাকা লাগবে, 70,000 লাগবে, 80,000 টাকা লাগবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনেও ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। ভিসা ইকামার মেয়াদ দেখে অগ্রাধিকার ভিত্তিতে 450 জন প্রবাসীকে টিকিট দেয় বিমান কর্তৃপক্ষ।
যদি কারো ভিসা শেষ হয়ে যায় তাদের ভিসা সেভ করার লক্ষ্যে আমরা যত আর্লি ফ্লাইট দেওয়ার চেষ্টা করব। আমরা ধারাবাহিকভাবে টোকেন দিব, সমস্ত কাজ হবে ইনশাল্লাহ। টিকিট পাওয়ার পর আরেক ভোগান্তি করোনা পরীক্ষার। প্রবাসীদের অভিযোগ, নমুনা পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না তারা। হঠাৎ করে টিকিট দিল, কালকে 2টা বাজে ফ্লাইট, করোনা টেস্ট কখন আইব, কখন কি হইব। 8টা বাজে আমার এয়ারপোর্ট থাকতেই বলছে, আমি কিভাবে 9টা বাজে করোনার সার্টিফিকেট নিব। করোনা সংক্রমণ এড়াতে টিকিট কাটার সময় স্বাস্থ্যবিধি মানার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি না মেনে তারা টিকিটের জন্য ভিড় করছেন, সেই ক্ষেত্রে তারা নিজেরাও কিন্তু সংক্রমিত হতে পারে, আশেপাশে যারা থাকবে তাদেরকেও সংক্রমিত করবে। এবং খুব দুঃখজনক হবে যে টিকিট পাওয়ার পর যখন তারা কোভিড টেস্ট করাবে, দেখবে যে কোভিড পজিটিভ, তখন বিদেশেও যেতে পারবে না, আকামা ভিসার মেয়াদ চলে যাবে, তখন আরও সেটা হবে খুব দুর্ভাগ্যজনক। এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি বিশেষজ্ঞদের আহ্বান, করোনা পরীক্ষার জন্য প্রবাসীরা যেন অন্তত 24 ঘন্টা সময় পান তা নিশ্চিত করতে হবে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও কিছু খবর আছে, সেগুলো জানানোর আগে খেলার খবর শুরুতে শিরোনাম। কাল শুরু প্রেসিডেন্টস কাপ ক্রিকেট, মুখোমুখি মাহমুদুল্লাহ শান্ত একাদশ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরায় স্বস্তি। এবং বাফুফের নতুন কমিটির প্রথম সভাকাল, যোগ্যতার ভিত্তিতে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন, জানিয়েছেন সালাউদ্দিন। সাত মাস পর কাল প্রেসিডেন্টস কাপ দিয়ে ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে দুপুর 1টায় শান্ত একাদশের মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ একাদশ। লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াই, অভিজ্ঞতা আর তারুণ্যের। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে অনলাইনে। মহামারীতে সাময়িক থেমেছে পথ চলা, কিন্তু স্পন্দন আগের মতোই তীব্র। ছোট ছোট ধাপে ক্রমশ তৈরি হয়েছে মঞ্চ। শেষ মুহূর্তে হোম অফ ক্রিকেটের স্পর্শ নতুন রঙের। সেরা একাদশ বুকে ধারণ করেছে স্কোরবোর্ড। শোরগোল আর জ্বলে ওঠা ফ্লাড লাইট সমান্তরালে দিচ্ছে বার্তা, জমবে আবার ক্রিকেট উৎসব। বিরতিতে সবার চেয়ে ভালো প্রস্তুতি যার, সেটি মিরপুরের উইকেট। প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স দিয়েছে স্পোর্টিং উইকেটের বার্তা। মনোযোগের কেন্দ্রে পেসাররা, ধারাবাহিকতার বিচারে এগিয়ে শান্ত একাদশ। ছন্দে থাকা তাসকিনের সাথে আলামিন, রাহির সুইং। নতুন বলে কাজটা সহজ হবে না রিয়াদের দলের জন্য। ব্যর্থতার বৃত্ত ভাঙতে বাড়তি খাটুনি মুশফিকের, তবে সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে স্পিনাররা। অনুশীলনে নাইম বিপ্লবের ছন্দ ইঙ্গিত দিচ্ছে লড়াইয়ের মাঝে অন্যরকম লড়াইয়ের। এর আগে হোটেলে 3 অধিনায়ক মিলে করেন আসরের ট্রফি উন্মোচন। করোনার মলিনতা কাটাতে বিসিবির উদ্যোগে সে আয়োজন ছিল বেশ জমকালো। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। মাঠের মানুষ, আমরা মাঠে ফিরছি, কারণ এতদিন প্র্যাকটিস করছিলাম, ওটার একটা প্লিজিং একটা ফ্যাক্টর ছিল। এখন কম্পিটিটিভ ক্রিকেট স্টার্ট হচ্ছে, খুবই ভালো লাগছে। প্রত্যেকটা টিমই ভালো, অবশ্যই প্রত্যাশা অনেক হাই। আমাদের যেই টিমটা হয়েছে অবশ্যই আমাদের প্ল্যান থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো। আইকনদের ছাপিয়ে নায়ক বনে যাওয়ার সুযোগ আকবর রাকিবুলদের। পুরনোদের কাছ থেকে ব্যাটন বুঝে নিতে কতটা প্রস্তুত নতুন তামিমেরা, বোঝা হয়ে যাবে আগামী 12 দিনে। 7 মাস পর চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক ক্রিকেটের। আন্তর্জাতিক মিশন নয় হয়তো, তবে প্রেসিডেন্ট কাপের গুরুত্ব মাহাত্ম্য জানা আছে ক্রিকেটারদের। শুরু হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রক্রিয়া। শেষটায় পৌঁছানো যাবে কিনা তার অনেকটাই নির্ভর করছে এখানে শেষ পর্যন্ত কতটা অক্ষত থাকে বায়াবাবল তার উপর। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরেছে আন্তর্জাতিক ম্যাচের আবহ। দীর্ঘদিন পর ক্রিকেটার, নির্বাচক, কিউরেটর, ক্যামেরা ক্রু সবাই ব্যস্ত, সময় পার করছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপ শুধু মাঠে ফেরার জন্য নয়, নতুনদের দেখে নেয়া, নিয়মিতদের প্রস্তুত হওয়ার বড় প্ল্যাটফর্ম হবে বলছেন তামিম ইকবাল। শেষ মুহূর্তে গ্যালারিতে ঘষা মাজা চলছে, উইকেট প্রস্তুতে ব্যস্ত কিউরেটররা। 10টা ক্যামেরা বসানো হচ্ছে লাইভের জন্য। ফ্লাড লাইটের টেস্টটাও হয়েছে সন্ধ্যা নামার সাথে। এসবই জানান দিচ্ছে ফিরছে ক্রিকেট, ফিরছে উন্মাদনা। ৬৮তে প্রতিযোগিতা বাড়ানোর সব চেষ্টাই করছে বিসিবি। প্রতি ম্যাচে ম্যাচ সেরা, সেরা ব্যাটসম্যান, সেরা বোলারের সাথে থাকছে সেরা ফিল্ডারের পুরস্কার। আসর সেরার পুরস্কার তো আছেই,
চ্যাম্পিয়ন টিম 15 ও রানার আপ দল পাবে 7.5 লাখ টাকা। সব মিলিয়ে প্রাইজ মানি থাকছে প্রায় 37 লাখ টাকা। ইন্ডিভিজুয়ালি অনেক কিছু পেতে পারি। এখন কারো যদি খুব ভালো একটা টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে বা খুব ভালো বোলিংয়ে পারফরমেন্স করে, তার জন্য ন্যাশনাল টিমের দরজা খুলে যেতে পারে। এরকম কোনো ইয়াং প্লেয়ার যদি থাকে অথবা তাকে নিয়ে চিন্তা করতে পারে। সো আমার কাছে মনে হয় এটা একটা অপরচুনিটি সবার জন্য। 2 দিনের 2টি প্রস্তুতি ম্যাচে খুব একটা প্রতিযোগিতা দেখা যায়নি, তবে এই আসরে কেউ কাউকে ছাড় দেবে না। সামনের ব্যস্ত সূচির জন্য ক্রিকেটার বেছে নেওয়ার কাজ নির্বাচক অধিনায়কেরা সারতে পারবেন। কেউ এটাকে একটা জাস্ট প্র্যাকটিস ম্যাচ বলেন, একটা নর্মাল টুর্নামেন্ট বলে হিসাব করবে। আমার কাছে মনে হয় যে আমরা যতটুকু ন্যাশনাল টিমে সিরিয়াস থাকি, ন্যাশনাল টিমের বাংলাদেশের জন্য ম্যাচ খেলার সময় ওই লেভেলের কম্পিটিটিভনেস হবে ইনশাল্লাহ। মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই, সাংবাদিকদের চলাফেরাও থাকবে সীমিত। দর্শকদের কষ্ট বুঝতে পারছেন তামিম। মাঠে না আসতে পারলেও ঘরে বসে দেখার আহ্বান টাইগার ওয়ানডে অধিনায়কের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফের নির্বাচিত নতুন কমিটির প্রথম সভাকাল। অন্যান্য এজেন্ডার পাশাপাশি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টনের সিদ্ধান্ত হতে পারে সভায়। নতুন মুখ আতাউর রহমান মানিক পেতে যাচ্ছেন ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব। সভায় প্রিমিয়ার লিগ শুরুর বিষয়েও হবে আলোচনা। 3 অক্টোবরের নির্বাচনে এক সহসভাপতি ছাড়া কমিটির 20 জনকেই পাওয়া গেছে। তাবিদ মহির মধ্য থেকে কে হবেন চতুর্থ সহসভাপতি তার অপেক্ষা এ মাসের শেষ পর্যন্ত। তবে তার আগে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টনে এগিয়ে যেতে চায় বাফুফে। কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ বিষয়ে আসছে সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে পুরনোদের উপরই ভরসা থাকছে কাজী সালাউদ্দিনের। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান হিসেবে বহাল থাকছেন কাজী নাবিল। পেশাদার লীগ আর ফাইন্যান্স কমিটির দায়িত্বে আব্দুস সালাম মুর্শেদি। জেলা ফুটবলকে চাঙ্গা করতে মনিটরিং কমিটিকে আরও শক্তিশালী করার লক্ষ্য বাফুফে বসের। আমার আগের টার্মগুলো করে এসে আমি একটু আগের থেকে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কি কি জিনিসগুলা কাকে দিলে হয়, কাকে দিলে হয় না। এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে। সো এই এক্সপিরিয়েন্সটাকে আমি ব্যবহার করব এই টার্মে, যেন ফুটবলের যে গ্যাপগুলো ছিল, গ্যাপগুলো যেন কমপ্লিটলি কভার করতে পারি। ডেভেলপমেন্ট কমিটির গুরুদায়িত্ব পেতে যাচ্ছেন প্রথমবারের মতো সহসভাপতি নির্বাচিত আতাউর রহমান মানিক। আরেক সহসভাপতি ইমরুল হাসানকে দেখা যেতে পারে কম্পিটিশন কমিটির দায়িত্বে। আমার ইচ্ছা পাইনেটটা মহানগর লিগের সাথে যেন একসাথে ঢুকে যায়, বিকজ ইটস আ পার্ট অফ ইয়ুথ ফুটবল। ইয়ুথ টিমটাকেই যদি ভালোভাবে আপনি ফিডিং করতে পারেন, আপনি যদি প্লেয়ার হান্টিং করতে পারেন, তাহলে আমার বিশ্বাস যে এখান থেকে আপনার কিছু দেখানো সম্ভব। দ্রুত লিগ শুরুর বিষয়েও সিদ্ধান্ত হবে নির্বাহী কমিটির সভায়। এ সপ্তাহে ফুটবলার ও ক্লাবগুলোর সাথে আলাদাভাবে বসে পারিশ্রমিক ইস্যুতে সমাধানে আসার আশ্বাস বাফুফের সভাপতির। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরের অংশে। অন্যান্য প্রসঙ্গ জানাবো। করোনায় যখন পুরো বিশ্ব বিপর্যস্ত, তখন সাধারণের সহায়তায় এগিয়ে আসেন লন্ডনের বাসিন্দা দবিরুল ইসলাম চৌধুরী। স্যার থমাস মোরের পথ অনুসরণ করে নিজ বাড়ির পাশের বাগানে হেঁটে 4,20,000 পাউন্ডের তহবিল করেন 100 বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি। এরই স্বীকৃতি হিসেবে রানী এলিজাবেথের জন্মদিনে পেলেন অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাব। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। দিনভর চেষ্টার পরও পদ্মা সেতুর 32তম স্প্যানটি বসানো যায়নি। পদ্মার তীব্র স্রোতের কারণে এই সংকট তৈরি হয়েছে। সকাল থেকে 4 ও 5 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ 4 মাস পর পদ্মা সেতুতে স্প্যান বসানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে কাল আবারও স্প্যানটি বসানোর প্রক্রিয়া চলবে। এটি বসানোর পর দৃশ্যমান হবে সেতুর 4,800 মিটার অংশ। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট 42টি পিলার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে 21টি ও জাজিরা প্রান্তে 21টি, আর 42টি পিলারে বসবে 41টি স্প্যান। 2017 সালের 30 সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে 37 এবং 38 নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর দৃশ্যমান হয়। গত 10 জুন 25 ও 26 নম্বর পিলারের উপর 31তম স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর 4,650 মিটার অংশ দৃশ্যমান হয়।
অনুকূল পরিবেশ তৈরি করলে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার চ্যালেঞ্জগুলো সুযোগে পরিণত হবে। আর এজন্য অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসা সহজীকরণে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিকেলে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ে ভার্চুয়াল সেমিনারে তিনি এইসব কথা বলেছেন। 2018 সালে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে ওঠার প্রাথমিক যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। 2021 সালে চূড়ান্ত সুপারিশ পেলে নিয়ম অনুযায়ী 2024 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিলবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি। এরপরও 2027 সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা মিলবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বন্ধ হবে। এতে রপ্তানি 14% পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ মোট রপ্তানির 70% বর্তমানে বাণিজ্য সুবিধা পাচ্ছে। আমাদের ভাবমূর্তির ঘাটতি আছে। এখনও রানা প্লাজা ও তাজরিন নিয়ে কথা বলা হয়, কিন্তু অনেক ভালো ভালো কারখানা তৈরি হয়েছে তা বলা হয় না। এসব নিয়ে কাজ করতে হবে, ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। এমনিতেই ক্রেতারা প্রতি বছর পোশাকের দাম কমাচ্ছে। শুল্কমুক্ত সুবিধা না থাকলে প্রতিবন্ধকতা বাড়বে। সক্ষমতা বাড়াতে ব্যবসায় খরচ কমাতে হবে। তবে উন্নয়নশীল দেশে উন্নীত হলেও শুল্কমুক্ত সুবিধা নেয়ার মেয়াদ বাড়াতে দর কষাকষি সক্ষমতা জোরদার করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে অনেকগুলো সুযোগও তৈরি হবে, কিন্তু সেই সব সুযোগের সঠিক ব্যবহার করতে হলে দর কষাকষি সক্ষমতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে হবে। এজন্য প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করতে হবে। আসলে আমরা যদি রিয়েলি দেশের মধ্যে একটা সুন্দর অনুকূল পরিবেশ তৈরি করতে পারি, and if we can really create a proper enabling environment, then the fact that we are graduating is a real opportunity rather than a challenge. So we have to really convert this challenge into an opportunity. এবং এটার জন্য সরকার তরফ থেকে অনেক কাজগুলি করা হচ্ছে। শুল্কমুক্ত সুবিধা হারানোর চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্ত বাণিজ্য চুক্তিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন আলোচকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর আন্দামান সাগরে থাকা লঘুচাপটি আরও ঘনীভূত হলে এর কোনো প্রভাব এখনও বাংলাদেশে নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে এর প্রভাবে আগামী 24 ঘন্টায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে, কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। কদিন ধরেই ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অফিস বলছে বাতাসে আর্দ্রতা বেশি থাকাই এর কারণ, আর এই অবস্থা থাকবে আরও 2-1 দিন। এছাড়া পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশ এলাকায় অবস্থান করছে সুস্পষ্ট লঘুচাপ। এটি আরও ঘনীভূত হতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কা আপাতত নেই। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নাই। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে রাজধানী সহ দেশের কিছু অঞ্চলে হতে পারে বৃষ্টি। এর কারণে নদী সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেয়া না হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন আবহাওয়াবিদেরা। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আমরা বলেছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, সেই সাথে সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অবস্থায় নদী বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নাই। মৌসুমী বায়ুর প্রভাব কেটে গেলে চলতি মাসের শেষ দিকে উত্তরাঞ্চলে শীত অনুভূত হবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা আরও 23 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 15 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5500 জনের। 109টি ল্যাবে 24 ঘন্টায় 10,859 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 1203 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.8%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,77,073 জনে। সুস্থ হয়েছেন আরও 1,453 জন। এ নিয়ে মোট সুস্থ 2,91,365 জন।
করোনা ঠেকাতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই নানা ধরনের ওষুধ সেবন করছেন অনেকে। ওষুধ বিক্রেতাও বলছেন করোনা পরিস্থিতিতে অন্যান্য সময়ের চেয়ে অ্যান্টিবায়োটিক ও ভিটামিন ট্যাবলেটের বিক্রি বেড়েছে। তবে চিকিৎসকেরা বলছেন অপ্রয়োজনে ওষুধ ব্যবহার করা হলে নানা ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। মাস্ক, হ্যান্ড গ্লোভ, স্যানিটাইজার ব্যবহারের পরেও করোনার ঝুঁকি থেকে মুক্ত হতে অনেকেই খাচ্ছেন মাত্রাতিরিক্ত ঔষধ। জিঙ্ক, ভিটামিন বি এবং ভিটামিন সি ছাড়াও অ্যান্টিবায়োটিকের সেবন বেড়েছে বহুগুণে। গৃহিণী নিপুণ জাহান শাহবাগে ফার্মেসিতে এসেছেন বাড়ির অন্য সদস্যদের জন্য ওষুধ নিতে। করোনামুক্ত থাকতে চিকিৎসকদের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন ধরে জিঙ্ক সহ বিভিন্ন ভিটামিন সেবন করছেন। বিক্রেতারাও জানান অন্যান্য সময়ের চেয়ে অ্যান্টিবায়োটিক ও ভিটামিন বিক্রি বেড়েছে বহুগুণে। ভিটামিন সি, ই কাপ, তারপরে আপনার জিঙ্ক এগুলি খাচ্ছি, এখনো ছড়াচ্ছে জিনিসটা, তো সুতরাং সুরক্ষার জন্য আমাদেরকে এটা খেতে হচ্ছে। করোনার ট্রিটমেন্ট হিসাবে মানুষ নিত ভিটামিন সি, মাল্টিভিটামিন, প্যারাসিটামল জাতীয় ওই ওষুধগুলো এবং অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন, এই কয়েকটা প্রোডাক্টের সাইজ আছে। যে ভিটামিনের প্রয়োজন নেই তাও ব্যবহার হচ্ছে নিয়মিত। জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালেও অন্যান্য ভিটামিন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হলে শরীরের জন্য ক্ষতিকর। যে ভিটামিন সি যদি আমি বেশি খাই তাহলে আমার শরীরের পিএইচ যে লেভেলটাকে তারতম্য ঘটাবে এবং যার ফলে আমার কিডনি পাথর হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। ভিটামিন ডি যদি খাই তাহলে সেটা আমার ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে শরীরে, ব্লাডে, এবং ক্যালসিয়াম বেড়ে গেলে আমার কার্ডিয়াক প্রবলেমস তৈরি হবে, কিডনি সমস্যা তৈরি হবে। করোনার হয়তো সন্দেহ করলে বা মনে হলে নিজেরাই আইভারমেকটিন খায়, ডক্সিসাইক্লিন খায়, ফেভিপিরাভির অনেক রোগী নিজেরাও কিন্তু খায়। তা আমার মনে হয় এগুলো না করাই ভালো, একটু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর কি। কারণ যে কোনো ওষুধ তো এটা একটা কেমিক্যাল জিনিস, তো এগুলো তো পার্শ্ব প্রতিক্রিয়া তো আছেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ও ওষুধ সেবন থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ এই চিকিৎসক। রোগীদের প্রতি আমার পরামর্শ যে আপনার নিজেরা ওষুধ দোকান থেকে কিনে খাবেন বা দোকানদারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত না, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াই কিন্তু সবচেয়ে ভালো। করোনা থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহ করে ব্রিটেনে বিশেষ সম্মাননা পেলেন 100 বছর বয়সী দবিরুল ইসলাম। রানী এলিজাবেথের জন্মদিনে দেওয়া অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পেয়েছেন এই ব্রিটিশ বাংলাদেশি। 71-এর মুক্তিযুদ্ধের সময়ও নিজের দেশের মানুষের জন্য অর্থ সংগ্রহ করেন দবিরুল। করোনায় যখন পুরো বিশ্ব বিপর্যস্ত, তখন সাধারণের সহায়তায় এগিয়ে আসেন লন্ডনের বাসিন্দা দবিরুল ইসলাম চৌধুরী। স্যার থমাস মোরের পথ অনুসরণ করে নিজ বাড়ির পাশের বাগানে হেঁটে তহবিল সংগ্রহ শুরু করেন 100 বছর বয়সী এই ব্রিটিশ বাংলাদেশি। লন্ডনের বো এলাকার সে বাগানে পুরো রমজান মাসে 970 বার চক্কর দিয়ে তোলেন 4,20,000 পাউন্ড। তা থেকে 1,16,000 পাউন্ড তিনি দিয়েছেন ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে। বাকি অর্থ পেয়েছে আরও 26টি দাতব্য প্রতিষ্ঠান। শতবর্ষী ব্রিটিশ সেনা থমাস মোর বাড়ির আঙিনায় হেঁটে ন্যাশনাল হেলথ সার্ভিসের জন্য 33 মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেন। তা থেকেই অনুপ্রাণিত হই আমি। শুরুতে আমার লক্ষ্য ছিল 1,000 পাউন্ড, পরে সে লক্ষ্যকেও ছাড়িয়ে যাই। সুনামগঞ্জের কুলঞ্জ গ্রামে 1920 সালের 1 জানুয়ারি জন্ম দবিরুল ইসলাম চৌধুরীর। ব্রিটেনে পাড়ি জমান 1957 সালে। লন্ডনের বাঙালিদের মধ্যে কবি দবিরুল হিসেবে পরিচিত তিনি। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টা বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।